নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা কোলাজমা অথবা মেলাজমা এই নাম দুটো খুবই শোনা আপনাদের। আজকে এটাই হচ্ছে সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা করব। আয়ুর্বেদ বা আয়ুর্বেদিক পদ্ধতি বা আয়ুর্বেদিক চিকিৎসা শুধুমাত্র যে ক্রনিক কিছু রোগের মানে ট্রিটমেন্ট করে তা কিন্তু নয়। আপনাকে মাথায় রাখতে হবে এরকমভাবে সর্বজনশ্রুত কিছু সমস্যা যেগুলোরও কিন্তু আয়ুর্বেদিক উপায়ে তার ট্রিটমেন্ট হয়। এখন মেলাজমা কোলাজমা কি সেটা প্রথমে জানব, এবং অনেকে জানেন নামটা, অনেকে শোনা, আর কি কি প্রবলেম হয় এটা হলে, এবং কোলাজমা বা মেলাজমা ঠিক করতে গেলে আমাদের অভ্যন্তরীণ কি কি রিপেয়ারমেন্ট দরকার, কি কি বিষয় আমাদের রিপেয়ারিং করা দরকার আমাদের শরীরের ভেতরে, সেটাই কিন্তু আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয়। বিস্তারিত শোনবার পর যাদের মনে হচ্ছে যে আমাদের সিমটমগুলো শুনে ম্যাডাম বলবেন আমাদের কোলাজমা বা মেলাজমা হয়েছে, তার আজকে ফোন করতে পারেন। এছাড়াও অন্যান্য দিনের মতো সবাই আমাদের ফোনের জন্য আমরা আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি স্বাগত জানাবো এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এন ভট্টাচার্য, নীলাঞ্জনা ভট্টাচার্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে লাইভে। আমি স্বাগত জানাবো আপনাকে। নমস্কার। কোলাজমা মেলাজমাটা কি আগে একটু জানান আমাদেরকে। দেখুন, কোলাজমা বা মেলাজমা অনেকেই হয়তো এই নামটা আপনারা পরিচিত, বা আপনারা হয়তো অনেকে সেটা আপনাদের রয়েছে এই সমস্যাটি। বেসিক্যালি এটি একটি স্কিনের সমস্যা, কিন্তু এই স্কিনের সমস্যাটার কারণ কিন্তু হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে হরমোনসগুলো যে রয়েছে, এই হরমোনসগুলো কিন্তু এর জন্য দায়ী। এই কোলাজমাকে আবার প্রেগনেন্সি মার্কও বলা হয়, এটা আরেকটা নাম প্রেগনেন্সি মার্ক বা বার্থ কন্ট্রোল মার্ক। এবার কেন এই নামগুলো এসছে? মোস্ট অফ দ্য প্রেগনেন্ট ওমেন, মানে 90% প্রেগনেন্ট ওমেনের মধ্যে কিন্তু এই কোলাজমার সমস্যা দেখা যায় ডিউরিং প্রেগনেন্সি, তারপর কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। এটা আপনার আফটার 30 বা 40 ইয়ার্স যে বয়স রয়েছে, এই সময় মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। আপনার ফেসের মধ্যে, মানে স্পেশালি আপনার মুখের মধ্যে এটা দেখা যাবে। আপনার এই ফোরহেড বা আপনার এই নাকের থেকে এই গালের এইটুকু জায়গা পর্যন্ত, কিছুটা ক্ষেত্রে আপনার এই চিন এই জায়গাটার মধ্যে আপনার কিছু স্পট, ব্ল্যাক ব্লেমিশ বা ছোট ছোট হালকা হালকা স্পটের মতো দেখা যায়। আমরা ছবিতে কম বেশি যেটা দেখাতে মানে দেখানোর চেষ্টা করছি, একদম এরকমই স্পট আপনার স্কিনের মধ্যে, আপনার এই গালে বা আপনার নাকে, এই কপালের মধ্যে পিগমেন্টেড স্কিন আপনার হয়ে যায়। মানে আপনার যা স্কিনের কালার, তার থেকে এটা একটু বেশি ডার্ক, একটু ছোপ ছোপ কালো কালো মতো হয়ে যায় এই জায়গাটার মধ্যে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে আবার যাদের থাইরয়েড রয়েছে তাদের মধ্যেও কিন্তু দেখা যায়। আমি একটু আগেই বললাম যে আপনার স্কিনের সমস্যা, কিন্তু তার কারণ হচ্ছে হরমোন। তো থাইরয়েড ইটসেলফ ইজ এ হরমোন। তো এই যে হরমোনের কম বেশি আপনার শরীরের মধ্যে, বা আপনার যখন মেনোপজ হয়ে যাচ্ছে, যখন আপনার পিরিয়ড সাইকেলটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনার শরীরের মধ্যে প্রোজেস্টেরনের মাত্রা আপনার বেড়ে যাচ্ছে, ইস্ট্রোজেন কমে যাচ্ছে, তখনও কিন্তু আপনার এই কোলাজমা বা মেলাজমার মতো সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে। এবার আমি কেন বললাম যে প্রেগনেন্সি মার্ক ডিজিজও একে বলে, কারণ প্রেগনেন্ট লেডিদের মধ্যে এই সমস্যাটা দেখা দেয়। আরেকটি আমি নাম বলেছিলাম বার্থ কন্ট্রোল মার্ক। কেন সেটা? যে কিছু পিলস রয়েছে, বার্থ কন্ট্রোল পিলস, যেগুলো অনেকেই হয়তো ইনটেক করে থাকে 21 ডেজের জন্য বা 27 ডেজের জন্য। তো এগুলো কিন্তু প্রত্যেকটা হরমোনাল ট্যাবলেটস রয়েছে। আপনি 21 ডেজ মেডিসিনটা আপনি খাবেন, তারপর বন্ধ রাখবেন, আপনার পিরিয়ডসটা হবে, তারপর আবার আপনি খাবেন। তো প্রত্যেকটা এই যে মেডিসিনগুলো আপনার আছে, এটা কিন্তু আপনার একটা হরমোনাল মেডিসিন। বাইরে থেকে হরমোন আপনাকে দেওয়া হচ্ছে, কারণ আপনার বডি নিজে থেকে সেই হরমোনটা প্রডিউস করতে পারছে না, বা তার যেখানে গিয়ে কাজ করার সেখানেও কাজটা করতে পারছে না। তার জন্য বাইরে থেকে আপনাকে হরমোনাল মেডিসিন দিতে হচ্ছে। এই যে হরমোনের যে আপনার 19-20 শরীরের মধ্যে হচ্ছে, যে আপনার অরিজিনাল হরমোনটাকে সরিয়ে দিয়ে আর্টিফিশিয়াল হরমোন দিতে হচ্ছে, বা হরমোনটা আপনার কখনো কমে যাচ্ছে কখনো বাড়ছে, এর থেকে আপনার শরীরে অন্যান্য যে সমস্যাগুলো হয়, তার পাশাপাশি কোলাজমা বা মেলাজমার মতো সমস্যাও কিন্তু দেখা দেয়। খুব কম বয়সে আমরা এটা দেখিনি, আমরা একটু 30-40 এজের মধ্যেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয়। আর মেনোপজের পরে এই সমস্যাটি দেখা দেয়, বা যদি থাইরয়েডের সমস্যা আপনার থাকে, তাহলেও কিন্তু এই প্রবলেমটা আপনার মধ্যে আসতে পারে। না, তাহলে আপনার কথায় একটা জিনিস একটু কনফিউশন আমার রয়েছে, এটা কি শুধুমাত্র ওমেন সেন্ট্রিক প্রবলেম,
নাকি এটা সবার ক্ষেত্রে, মানে ছেলেদের ক্ষেত্রেও কি দেখা যায়? না, কোলাজমা বা মেলাজমা মেইনলি ওমেন ফিমেলদের মধ্যেই দেখা দেয়। খুব রেয়ারলি কেস যে আমরা মেলদের মধ্যেও দেখি, বাট মেলে সেরকম মানে বলতে গেলে দেখাই যায় না। ফিমেলদের মধ্যে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। তবে এটা যদি একটু ফেয়ার কমপ্লেকশন থাকে তাহলে কিন্তু আরও প্রকটভাবে এটা বোঝা যায়, মানে যাদের ফর্সা একটু রং তাদের আমরা এই প্রবলেমটা খুব বেশি বুঝতে পারি। কাজেই এই প্রবলেমের জন্য এটা একদম বাস্তব যে প্রচুর মহিলা রয়েছেন যারা লেডিস এই অনুষ্ঠান দেখছেন, তারা এর জন্য প্রচুর এক্সটার্নাল অয়েনমেন্ট অ্যান্ড আদার বিউটি প্রোডাক্ট তারা ইউজ করে থাকেন। আজকে যেটা ম্যাডাম বলছেন এটা হচ্ছে হরমোনাল একটা ডিসব্যালেন্সের কারণের জন্য এটা হতে পারে। কাজেই এর ভেতর থেকে রিপেয়ার করা কিন্তু দরকার। আমি যেটা প্রথম বলছিলাম যে বাহ্যিক পরিচর্যা আপনারা করতে পারেন, করবেন, কিন্তু পাশাপাশি অভ্যন্তরীণ ভেতরের ইন্টারনাল যে প্রবলেমগুলো সেটাকেও রিপেয়ার করা দরকার। এবং বেশ কিছু পিলের কথা বললেন ম্যাডাম, যারা এই পিলগুলোকে ইউজ করেন তাদেরকেও হয়তোবা কন্ট্রোল করতে হবে সেটাকে ব্যবহার করা। কতটা কি করবেন আমরা জানবো, সেটাও ম্যাডামের থেকেই আমরা জানবো, এবং এর চিকিৎসা কী রয়েছে সেটাও জানবো। কিন্তু পাশাপাশি আমরা ফোন নেব, ফোনও রয়েছে একজনের, ফোনটা নিয়ে নিই। কে বলছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন ফোনে? আচ্ছা, নেই মনে হয়। আপনি আমাকে একটু বলুন যে এবারের চিকিৎসা কিভাবে হয়, আয়ুর্বেদ কিভাবে এই চিকিৎসার দায়িত্ব নিতে পারে, তাদের ক্ষেত্রে নিতে পারে? ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, কিন্তু তার আগে আমি ইন্টারেস্টিং পার্ট আরেকটা বলবো কোলাজমার জন্য। মেইনলি এটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনার কোলাজমা বা মেলাজমার সমস্যাটা দেখা দেয়। আরেকটা ছোট্ট কারণ রয়েছে, হুইচ ইজ ইউভি রে, যেটা আমাদের সূর্যালোক বা সূর্য রশ্মির মধ্যে রয়েছে। সকালবেলা যখন সূর্য উঠছে তখন এতটা বেশি ইউভি রে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারে না। সূর্যের রশ্মিটা সেমই থাকে, কিন্তু ইউভি রেটা পৃথিবী অবধি ততটা আসতে পারে না আমাদের ওজোনোস্ফিয়ার থাকার জন্য। কিন্তু যত দিন হতে থাকে, 12টা 1টা যত হতে থাকে, তখন ইউভি রে কিন্তু বেশি পরিমাণে আমাদের পৃথিবী অবধি পৌঁছাতে পারে। সেটাও কিন্তু আপনার স্কিনের মধ্যে যদি আপনার এসে এফেক্ট করে, বা আপনার স্পেশালি ফেসের মধ্যে যদি আপনার এসে আপনার সেই ইউভি রেটা যদি এসে অ্যাটাক করে, তাহলেও কিন্তু আপনার মেলাজমার মতো সমস্যা আসতে পারে। যার জন্য আমরা বলি যে আপনি যখন বাইরে বেরোচ্ছেন তখন আপনার প্রপার প্রোটেকশন নিয়ে আপনি বাইরে বেরোবেন। সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন। এসপিএফ কতটা প্রয়োজন সেটাও ডিপেন্ড করে। এবার আপনি ধরুন ঘরের ভেতরে আপনার কাজ, এবার আপনি এসপিএফ 50 বা 70 এরকম ব্যবহার করছেন, তার কোনো প্রয়োজন নেই। যদি আপনাকে বাইরে বেশি থাকতে হয়, বেশি এসপিএফ এর সানস্ক্রিন ব্যবহার করুন। নয়তো মোটামুটি আপনার 25-30 অবধি যা এসপিএফ রয়েছে সেটা আপনি মোরলেস ইউজ করলে তার থেকে কিন্তু আপনি অনেকটা রক্ষা পাবেন। শুধুমাত্র আপনার সূর্যালোকের মধ্যে ইউভি রে নয়, যেটা ইউভি লাইট যেটা রয়েছে, যদি কোনো এরকম হয় যে আপনার ইউভি লাইটের কাছাকাছি আপনাকে কাজ করতে হয়, সেখান থেকেও কিন্তু আপনার এই প্রবলেমটা আপনার মধ্যে আসতে পারে। কিচেনে যদি কন্টিনিউ কেউ রান্না করে দীর্ঘক্ষণ ধরে, সকালবেলা থেকে হয়তো তাকে প্রচুর বান্না করতে হচ্ছে বা আগুনের পাশে থাকতে হচ্ছে, সেই ক্ষেত্রে কি হয়? এই প্রশ্নটা থাকবে, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। কে রয়েছেন ফোনে? হ্যালো, বলুন, কে বলছেন আপনি? হ্যাঁ আমি সোদপুর থেকে বলছি, গীতা শাহ। কোথার থেকে? সোদপুর থেকে। সোদপুর থেকে। কি সমস্যা হয়েছে দিদিভাই আপনার? আমার পায়ের তলা মাঝখানটা খুব যন্ত্রণা করে। পায়ের মাঝখানে? হ্যাঁ, পায়ের তলা। পায়ের তলা, পায়ের চেটো। আচ্ছা, পায়ের তলা মাঝখানটা খুব যন্ত্রণা করে, আর পায়ের গোড়ালিটা, পায়ের গোড়ালি, গোড়ালির ওপর দিকটা, হ্যাঁ নার্ভগুলো খুব যন্ত্রণা করে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? তাও অনেকদিন থেকেই হচ্ছে। ডাক্তার পাড়া দেখিয়েছি, হোমিওপ্যাথি খাচ্ছি। বয়স কেমন আপনার? বয়স 55। 55 মতো বয়স। আচ্ছা, কি হচ্ছে ম্যাডাম আসলে? আচ্ছা, এই যে আপনার সমস্যাটা, হ্যাঁ বলুন, আর কি বলছেন? আর কোমরের দুপাশ খুব যন্ত্রণা করে, মনে হয় মানে বেড়ে যাচ্ছে শরীরটা মানসিক দিকে। কোমরের দুপাশটাও খুব যন্ত্রণা করে, আর মেন হচ্ছে পায়ের তলায় খুব যন্ত্রণা করে। পায়ের তলা, পায়ের গোড়ালির উপরের দিকটা, মানে নার্ভগুলো খুব যন্ত্রণা করে। বেশ বেশ এত যন্ত্রণা যে মানে মানে আমার ইউরিন হয়ে যায় বসলে বলে। আচ্ছা, তো কোনো রিপোর্ট কিছু করিয়েছেন? তার জন্য অনেকদিন ধরে তো সমস্যাটা রয়েছে, কোনো ছবি করা বা কোনো রক্ত পরীক্ষা কিছু করিয়েছেন? আমি এগুলো করিয়েছি, আমার ইউরিক অ্যাসিড নেই, দেখিয়েছি।
আচ্ছা, ইউরিক অ্যাসিড নেই। এছাড়া আপনার না। ভিটামিন ডি রিপোর্ট করা হয়েছে কি? শুধু ইউরিক না। অ্যাসিড হলে যে পায়ের তলায় ব্যথা হবে এমন কিন্তু ব্যাপার নেই। আপনার যদি ভিটামিন ডি এর মাত্রা কম থাকে বা ভিটামিন B12 এর মাত্রা কম থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে? তো আপনার আপাতত যেটা আপনার করণীয়, প্রথম তো একটা কথা বলবো, আপনার কোমরের সমস্যা রয়েছে, সেখান থেকে আপনার দুটো পায়ের সমস্যা আসতেই পারে, যেটা কিনা খুবই স্বাভাবিক। আর তার জন্য আপনার কোমরের একটা এক্সরে করার খুব দরকার আছে। ইউরিক অ্যাসিড আপনি করিয়ে নিয়েছেন, খুব ভালো, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু এছাড়াও আপনার রক্ত পরীক্ষার মধ্যে ভিটামিন B12 আর ভিটামিন D3 এই দুটো পরীক্ষা আপনি করলে যদি একটু করে নিতে পারেন তাহলে ভালো হবে আপনার জন্য। আপাতত আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। আর প্রত্যেক দিন একটু গরম জল করে তার মধ্যে নুন দিয়ে আপনার দুটো পা তার মধ্যে একটু ডুবিয়ে রাখবেন গোড়ালি পর্যন্ত, তাহলে ব্যথাটা অনেকটা আপনার রিলিফ হবে। বা যদি পাটা ফুলে থাকে সেটাও অনেকটা আপনি আরাম পাবেন। এটা আপনি করুন, এটা আমি আপনাকে আরাম পাওয়ার জন্য বললাম। তারপর আপনার যা প্রেসক্রিপশন বা রিপোর্টস রয়েছে সেগুলো নিয়ে আপনি যদি মনে করেন আমাদের চেম্বারে দেখা করবেন, সেটাও আপনি করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে এই ট্রিটমেন্টটা আয়ুর্বেদে কিভাবে আমরা শুরু করব কোলাজমা বা মেলাজমা হলে? কারণ মানুষ এটা বুঝতেই পারবেন, এক্সটার্নালি মানুষ দেখতে পারবেন, আপনি যে ছাপ বা ছোপের কথা বললেন বা চোখের দুপাশে বা নাকের দুপাশে যে প্রবলেম বললেন, এটার জন্য খুব একটা প্যাথোলজিক্যাল টেস্টের বা এক্সপেরিমেন্টের কোনো দরকার নেই। আমরা খুব স্বাভাবিকভাবেই বাইরেটা এক্সপোজড হতে দেখবো এবং আয়নার সামনে দাঁড়ালেই আমরা বুঝতে পারবো। আমরা কি করব তারপরে? একদম প্রথমত দেখুন, আপনার যেহেতু এটা ভিজিবিলি আপনার বাইরে থেকে বোঝা যাচ্ছে আপনার সমস্যাটা, হ্যাঁ কোনো হয়তো ইনভেস্টিগেশনের প্রয়োজনও হবে না। তারপরেও আমি বলবো যে আপনার একটা থাইরয়েডের রিপোর্ট, একটা লিভার ফাংশন টেস্ট, এই দুটো আপনি একটু করে রাখতে পারেন। এইবার হচ্ছে আপনার ট্রিটমেন্টের কথা। দেখুন, আপনি লোকাল অ্যাপ্লিকেশন মার্কেটে প্রচুর এরকম অয়েন্টমেন্ট, ক্রিম, অনেক কিছু পেয়ে যাবেন। আপনি সেটা ব্যবহার করবেন, হয়তো 1 মাস 2 মাস 3 মাস আপনি ব্যবহার করবেন, আস্তে আস্তে আপনার স্পটগুলো লাইট হতে থাকবে। আপনার মনে হবে যে ডার্ক স্পটগুলো চলে যাচ্ছে, এখন আমার ন্যাচারাল নর্মাল স্কিনটা আবার ফিরে আসছে। সেটা আপনি যতদিন ক্রিমটা ব্যবহার করবেন ততদিন সেটা হবে। আপনি যখন ক্রিমটা ব্যবহার করা বন্ধ করে দেবেন, তার কিন্তু 1-1.5 মাসের মধ্যে আবার সেম প্রবলেমটা কিন্তু আপনার ঘুরে চলে আসবে। কেন ঘুরে চলে আসবে? কারণ আপনি শুধু বাইরে থেকে যেরকম বাড়িতে রং করা হয়, আপনি শুধু ওপর থেকে রং করে দিয়েছেন, এটা আর কিছুই করার নেই। ভেতর থেকে যদি আপনি এটাকে ঠিক না করেন তাহলে ওপর থেকে আপনার ক্রিমটা লাগিয়ে কোনো ধরনের কোনো লাভ হবে না। কারণ আপনার এই ক্রিমগুলোর মধ্যে হয়তো কোনো স্টেরয়েড মেডিসিন রয়েছে, যেটা আপনার তৎক্ষণাৎ আপনার যে সেলগুলো রয়েছে, যে কোষগুলো রয়েছে তার আশেপাশে, তার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছে। এই যে ব্ল্যাক স্পটগুলো কেন হচ্ছে? আপনার হাইপার পিগমেন্টেশন, সেটা কেন? মেলানিন প্রোডাকশন বেশি হচ্ছে বলে। মেলানিন কি? যেটা আমাদের শরীরের যে আমাদের কালার বা রং সেটাকে ঠিক করে। এই স্পেসিফিক জায়গাতে এসে মেলানিন হাইপার পিগমেন্টেড হয়ে যাচ্ছে। এবার সেই জায়গাটাকে জাস্ট কোষটাকে একটা কালার করে দেওয়া হলো, ও সাদা হয়ে গেল, আবার যখন ছাড়বেন আবার আগের জায়গায় চলে আসবে। এবার তাহলে যেহেতু এটা হরমোনাল প্রবলেম, আপনার সেই হরমোনাল ইমব্যালেন্সটাকে আপনার ঠিক করতে হবে। এবার তার জন্য যেরকম মেডিকেশন রয়েছে তার পাশাপাশি কিছু কিন্তু অবশ্যই যোগা রয়েছে, আপনার বডি ডিটক্সিফিকেশনেরও কিন্তু প্রয়োজন রয়েছে। তো এই প্রত্যেকটা যদি আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি, সব কিছুই যে মেডিসিন দিয়ে ঠিক হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনার বডি ডিটক্সিফিকেশন থেকেও কিন্তু আপনার অনেক সমস্যার সমাধান হতে পারে। একটু যোগা প্রাণায়াম থেকেও কিন্তু অনেক ধরনের রোগ আপনার ঠিক হয়ে যেতে পারে। তো প্রত্যেকটারই একটা স্টেপ রয়েছে, বা প্রত্যেকটারই আপনার কতটা তার কতদিন পুরনো আপনার সমস্যাটা বা তার গ্রেডটা কতটা রয়েছে সেটা দেখার পরেই কিন্তু তার ট্রিটমেন্টের প্রসিজারগুলো শুরু হবে। আচ্ছা, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, বলুন। আমি সোনারপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন। বলছি যে ওই পায়ের চেটোতে ভুঁপো হয়েছে। ভুঁপো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হাঁটতে গেলে যদি সেখানে একটা পাথরের টুকরো পড়ে তো মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে, তাই না? এটা বলে লাভ নেই, বলে লাভ নেই। আর ব্যথাও হয়েছে। ব্যথাও মারাত্মক হচ্ছে। ক জায়গায় হয়েছে এরকম? পায়ের চেটোই, না না, কটা হয়েছে? মানে একটা? তলায় তলায়, পায়ের তলায়। আমি তো এটা জানি পায়ের তলায় হচ্ছে বা হয়। কটা জায়গায় হয়েছে? একটা জায়গাতেই হয়েছে না 2-3টে জায়গায় না, হয়েছে? একটা জায়গায় হয়েছে, আর কোড়ে আঙুলের ওইটাই হয়েছে। আচ্ছা। এবারে কোড়ে আঙুলটা ফুলে রয়েছে, ব্যথা। আর একটা যেটা হয়েছে সেটা অতটা ব্যথা নেই, কিন্তু কোড়ে আঙুলটা ভীষণ ব্যথা হয়ে আছে। এবং সব থেকে বড় কথা, হাঁটতে চলতে ফিরতে পায়ের পাতা ফেলতেই হবে,
সেটা ফেলতে গিয়ে যেন জান বেরিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার, তাই না? একদম একদম একদম। ঠিক, একদম। কি এর ট্রিটমেন্ট রয়েছে বা আয়ুর্বেদে আদতেও ট্রিটমেন্ট আছে কিনা? আচ্ছা, এটা কি আপনি কাটাকাটি করেন যে একটু বেড়ে গেল তো ব্লেড দিয়ে কেটে দিলাম বা একটু কিছু দিয়ে কেটে দিলাম, না, এরকম না, কিছু করেন? না। কিছুই করেন না? ওটাকে আপনাকে একদমই খোঁচাখুচি করা চলবে না, কোনো কাটাকুটি করবেন না। অনেকেই বলতে পারে যে আপনি ওপরের চামড়াটাকে কেটে বাদ দিয়ে দিন তাহলে ঠিক হবে। কিচ্ছু এগুলো করার কোনো প্রয়োজন নেই। আপনার এটা কর্ন রয়েছে, এই কর্ন মানে হচ্ছে আপনার ওই স্পেসিফিক জায়গার মধ্যে যে সেলগুলো আছে, যে চামড়াগুলো আছে, সেগুলো আপনার মৃত হয়ে গেছে, যার জন্য এসে এসে একটা জায়গায় ও জমা হয়ে যাচ্ছে, ক্যালসিফিকেশন হচ্ছে ওখানে। তো ওই জায়গাটাকে আপনার প্রথমত যেটা করতে হবে, একটুখানি আপনাকেও বলবো যে গরম জলের মধ্যে একটু নুন দেবেন আর একটু তার মধ্যে আপনি সোডা দেবেন, দিয়ে আপনার পাটাকে ডুবিয়ে রাখুন, দেখবেন আপনার সোডা মানে চামড়াটা কাপড় কাচার সোডা বলছেন, না হ্যাঁ, খাবার সোডা? কাপড় কাচা সোডা দিলেই হবে, খাওয়া তো দরকার নেই। এবার আপনার ওই স্কিনটা দেখবেন আস্তে আস্তে আপনার নরম হয়ে গেছে। যখন নরম হয়ে যাবে ওই জায়গাটার মধ্যে আপনি পিওর নারকেল তেল একটু ব্যবহার করুন। এটা আপনার হয়তো একদিনে ঠিক হয়ে যাবে না, এটা আপনাকে কন্টিনিউ 7 দিন 10 দিন আপনাকে করতে হবে। এটা আপনি করুন, তাহলে আপনি অনেকটা রিলিফ পাবেন। এইবার যেহেতু আপনার ব্যথা রয়েছে, তো আপনার যেটা প্রয়োজন ইমিডিয়েট একটা রিলিফের। এবার পঞ্চকর্মার মধ্যে একটা খুব সুন্দর একটা থেরাপি রয়েছে যেটাকে আমরা অগ্নিকর্ম বলে থাকি। যেহেতু ওই জায়গার স্কিনটা আপনার নষ্ট হয়ে গেছে, আপনার ওই জায়গাটা মৃত হয়ে গেছে, ওই জায়গার স্কিনটাকে যদি আমরা স্কিনের 7খানা লেয়ার থাকে, ধরুন 2টো বা 3টে লেয়ার আপনার নষ্ট হয়ে গেছে, ওটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি অগ্নিকর্মর মাধ্যমে, তাহলে আস্তে আস্তে আবার নতুন করে আপনার সেখানে সেল মানে কোষগুলো নতুন করে আসবে, বৃদ্ধি পাবে, সেখানে আপনার আস্তে আস্তে স্কিনটা নর্মাল হয়ে যাবে। তো সেটা প্রথমত আপনাকে বলবো যে গরম জলে পাটা আপনি ডুবিয়ে রাখুন, কিছুটা আরাম পাবেন। তারপর যদি আপনি চান যে না একটু আমার ট্রিটমেন্টের দরকার আছে, একটু ইমিডিয়েট আমার রিলিফের দরকার আছে, তাহলে একটু আপনাকে বলবো আপনি সোনারপুর থেকে ফোন করছেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করে একটু জেনে নিন কোন চেম্বারটা আপনার কাছাকাছি হতে পারে। একটু আপনি চেম্বারে এসে দেখা করবেন, তারপর আর কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন সবটাই আমরা আপনাকে গাইড করব। ঠিক আছে। আপনারা এই যে ফোন করার কথা বলছেন ম্যাডাম, সেটা হচ্ছে আপনারা টিভি স্ক্রিনের নিচে যাওয়া লাল দিয়ে লেখা যে নাম্বারগুলো যাচ্ছে দেখছেন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই নাম্বারে ফোন করতে পারেন। এগুলো হচ্ছে চেম্বারে বুকিংয়ের নাম্বার 9830235527 এবং 9830235537। এই দুটো নাম্বারে আপনাকে ফোন করতে হবে, করে আপনারা আপনাদের পছন্দের চেম্বারে বুক করতে পারেন। আমাকে আর কিছুক্ষণ সময় দিন, আমি চেম্বার কোথায় রয়েছে যেটা আপনার কাছাকাছি হবে সেই চেম্বারে বুক করবেন। একই সেম প্রোটোকল ট্রিটমেন্ট হয়। অনেকে বলছেন যে কালকেই একজন বলেছেন এই ডাক্তারবাবু ওই ডাক্তারবাবু, তার কাছে আমার সুবিধা হয়। তো একই সিস্টেমে ট্রিটমেন্ট হয়, একই রকমের ট্রিটমেন্ট হয়। এখন ব্যাপার হচ্ছে কেউ যদি আপনার কেস হিস্ট্রি আগে দেখে থাকেন তাকে কন্টিনিউ করতে হয়তো আপনার সুবিধা হয়, কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল কিন্তু এক। তো কাজেই যে কোনো চেম্বার আপনার কাছে এসে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন এবং যা ওষুধ আপনি পাবেন বা যে ট্রিটমেন্ট করা হবে সেটা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী করা হবে। এই ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকবেন, এটা কোনো সন্দেহ বা সংশয়ের কোনো ব্যাপার নেই। আচ্ছা, পরের ফোনে কে রয়েছে? হ্যালো। হ্যালো, আমি জালালউদ্দিন মোল্লা। হ্যাঁ, কি হয়েছে আপনার? প্রবলেম কি? আমার সমস্যা হচ্ছে কি হাঁটুর ব্যথাটা আমি প্রায় হচ্ছে গিয়ে বছর 2 ভুগছি। কোথা থেকে ফোন করছেন? আমি দক্ষিণ 24 পরগনা জয়নগর থানার আন্ডারে, এখন বর্তমান বকুততলা থানা, শ্রীরামপুর থেকে। ঠিক ঠিক। আচ্ছা, কি হয়েছে এবার বলুন প্রবলেম। সমস্যা আমার হচ্ছে কি হাঁটুর সমস্যা অনেকদিন ধরে, প্রায় 2 বছর। তো আর সাথে সাথে আমার থাইরয়েড আছে, আর আমার এই গোড়ালি থেকে পুরো বডিটা যেন হালকা হালকা ফোলা ফোলা ভাব। ফোলা? তার জন্য নিমপিট গ্রামীণ হাসপাতালে আমি দেখিয়েছি। ওনারা হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট করলেন, করার পরে নানান রকম মেডিসিন দিচ্ছেন, তারপর ফোলারও হচ্ছে গিয়ে কয়েকটা মেডিসিন দিলেন, তাতেও কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, এই ট্রিটমেন্ট আপনি কতদিন ধরে করাচ্ছেন? আমি প্রায় হচ্ছে গিয়ে মাস 6। হ্যাঁ। তাহলে এক হচ্ছে আপনার হাঁটু ব্যথা, মানে হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, পায়ের দিকটা ফুলছে, হ্যাঁ এটাও আপনি বলছেন। পায়ের মানে গোড়ালির উপর থেকে ফুলছে, চোখ মুখগুলো খোলা। আচ্ছা, পুরো দেহই ফুলছে আর কি। আচ্ছা, দেখুন তো আপনার যে রিপোর্টগুলো হয়েছে তার মধ্যে আপনার কিডনি ফাংশন টেস্ট করা হয়েছিল, যে আপনার কিডনিটা ভালো আছে কিনা সেসব রিপোর্ট কিছু করা হয়েছে? হ্যাঁ, কিডনি ভালো আছে। কিডনি ভালো আছে।
আচ্ছা, তো দেখুন আপনার এই যে পা ফুলে যাচ্ছে বা আপনার হাত মুখ ফুলে যাচ্ছে, এর কিন্তু আপনার কিডনি যেমন একটা কারণ হতে পারে, আপনার হার্ট একটা কারণ হতে পারে, বা আপনার আর্থ্রাইটিসের সমস্যা আছে সেটাও কিন্তু একটা কারণ হতে পারে। এবার কোনো কারণ ছাড়া তো আর আপনার এরকমভাবে ফুলে যাচ্ছে না, তো কারণ একটা অবশ্যই রয়েছে। আর আপনার হাঁটু ব্যথার সমস্যা আপনি বললেন, তো সেই এক্সরে রিপোর্টগুলো দেখারও খুব প্রয়োজন রয়েছে। এবার দেখুন, প্রথমত তো আপনাকে বলবো, যেহেতু আপনার হাত বা মুখ পা এগুলো আপনার ফুলে যাচ্ছে, আপনার ওয়াটার ইনটেকটাকে একটু এখন আপাতত কম করুন। মানে জল আপনি ধরুন যদি সারাদিনে 3-4 লিটার খাচ্ছিলেন, সেটাকে এখন আপনি কমিয়ে মোটামুটি 2 লিটারের মধ্যে রাখুন। তার থেকে বেশি আপনি এখন জল এখন ইনটেক না করলেও আপনার চলবে, কারণ আপনার ফ্লুইড অ্যাকুমুলেশন হচ্ছে, মানে এই যে জলটা জমা হয়ে যাচ্ছে আপনার হাতে পায়ে বা মুখে এসে জমা হচ্ছে, ফ্লুইড জমা হচ্ছে, সেটাকে কম করতে হবে। তার জন্য আপনার জলটা এখন একটু কম খাবেন। হাঁটু ভাঁজ করে আপনি বসবেন না, বা বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা করা, এগুলো আপনি করবেন না। আরও বেশি হাঁটুর সমস্যা আপনার চলে আসবে। আর এখন আপাতত আপনি যদি কোনো চিকিৎসার মধ্যে থাকেন, সেখানে যদি কোনো শুধু ব্যথার ওষুধ দেওয়া হয়ে থাকে, সেই ওষুধগুলোকে ইমিডিয়েটলি স্টপ করুন। তার থেকেও আপনার এই ফোলাগুলো কিন্তু আসতে পারে। ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে রেখে কোনো লাভ নেই, আপনার তার জন্য একটা ঠিকঠাকভাবে একটা চিকিৎসা করার প্রয়োজন রয়েছে। আপনাকেও বলবো যে এখানে ওখানে ছোটাছুটি করে কোনো লাভ নেই। একটু আপনিও হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। যেই চেম্বারটা আপনার সুবিধে মনে হয় যে না এটা আমার বাড়ির কাছাকাছি হবে, সেখানে এসে আপনি দেখা করতে পারেন। আপনার সব রিপোর্টসগুলো নিয়ে আসবেন, প্রেসক্রিপশন নিয়ে আসবেন, আমরা দেখবো এতদিন কী চিকিৎসা আপনার হয়েছে, তারপর আপনাকে আর কি করতে হবে, কিভাবে সমস্যার সমাধান হবে, সবটাই আমরা আপনাকে বলবো। এবার আসুন চেম্বারগুলো আপনাদেরকে বলে দিই, চেম্বার নোট ডাউন করে নিন। যারা ফোন করতে চাইছেন তারা ফোন করতে পারেন, অসুবিধে নেই, কিন্তু আগে আমাকে একটু চেম্বারটা আপনাদেরকে জানিয়ে দিতে দিন যে কবে কি চেম্বার রয়েছে। আজকে তারিখ হচ্ছে আপনার 2 তারিখ, আগামীকালই চেম্বার রয়েছে হচ্ছে ক্যানিংয়ে। ডক্টর এস ভাদুরী ওই চেম্বার অ্যাটেন্ড করবেন। আপনারা নাম অলরেডি লিখিয়ে ফেলেছেন, যদি কেউ বাকি থেকে থাকেন নাম লেখাতে পারেন। 4 তারিখে দেখুন এনবিপির চেম্বার রয়েছে 4টে জায়গাতে। প্রথম হচ্ছে আসানসোলে, মানে কাল বাদ দিয়ে পরশু দিন, শিলিগুড়িতে, খড়গপুরে এবং বহরমপুরে। আসানসোলে থাকছেন ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা, এস ঘোষাল থাকবেন হচ্ছে শিলিগুড়িতে, এন ভট্টাচারিয়াকে আপনি পাবেন খড়গপুরে, আর ডক্টর এ হালদারকে আপনি পাবেন হচ্ছে বহরমপুরে। 5 তারিখে চেম্বার আছে 3টে জায়গায় এনবিপির চেম্বার, সেটা হচ্ছে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, পাবেন আপনি ডক্টর এ হালদারকে। দুর্গাপুরের চেম্বারে আপনি ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে পাবেন, আর কাকদ্বীপের চেম্বারে আপনি এন ভট্টাচারিয়াকে পাবেন 5 তারিখে। 6 তারিখে চেম্বার আছে হলদিয়াতে আপনি ডক্টর এ হালদারকে পাবেন। 7 তারিখে আপনি এমবিপির চেম্বারে আসতে পারেন, সেটা হচ্ছে হেড়িয়াতে চেম্বার রয়েছে, হেড়িয়ার চেম্বারে থাকবেন ডক্টর এ হালদার। হেড়িয়ার চেম্বারের পরে 8 তারিখে 2টো জায়গায় চেম্বার রয়েছে, রামনগরে এবং মেচেদাতে। রামনগরে থাকবেন হচ্ছে এস ঘোষাল, আর মেচেদাতে থাকবেন ডক্টর এন ভট্টাচারিয়া। এই দুজনকে আপনি 2টো চেম্বারে দেখাতে পারেন। 10 তারিখের চেম্বার হচ্ছে রায়গঞ্জের চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন। ডক্টর শর্মাকে আপনি পাবেন মেদিনীপুরের চেম্বারে। 11 তারিখের চেম্বার রয়েছে। 11 তারিখে আরও 3টে জায়গায় এনবিপির চেম্বার রয়েছে, সেটা হচ্ছে মালদা, বর্ধমান এবং বাঁকুড়া। মালদাতে আপনি পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে আপনি পাবেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, এ হালদারকে আপনি পাবেন হচ্ছে বাঁকুড়াতে। 12 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে বোলপুর, কোচবিহার আর আরামবাগ। বোলপুরে চেম্বার রয়েছে এন ভট্টাচারিয়ার, এস ঘোষালের চেম্বার আপনি পাবেন হচ্ছে কোচবিহারে, আর আরামবাগে আপনি পাবেন ডক্টর এ হালদারকে। ডক্টর বি শর্মাকে আপনি আসামের মানুষেরা পাবেন হচ্ছে 19 তারিখে। আচ্ছা, তার আগে 16 তারিখ চেম্বার রয়েছে, 16 তারিখে হচ্ছে বনগাঁ চেম্বার রয়েছে, আপনারা এস ভাদুরীকে বনগাঁ চেম্বারে পাবেন। 19 তারিখে দেখুন 4টে জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে আসামের গুয়াহাটিতে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে আপনি পাবেন, সঙ্গে আপনি ডক্টর এস ঘোষালকে পাবেন হচ্ছে গঙ্গারামপুর। আগরতলা ত্রিপুরা 19 তারিখ চেম্বার রয়েছে, আপনি এন ভট্টাচারিয়াকে পাবেন, আর এস ভাদুরীকে আপনি পাবেন হচ্ছে জামশেদপুরে চেম্বার হচ্ছে 19 তারিখে। 26 তারিখে 2টো জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে পুরুলিয়াতে, ডক্টর এ হালদারকে পাবেন, আর এস ভাদুরীকে পাবেন আপনি হচ্ছে শিলচর, আসামে। 4 তারিখে 4-5 মানে 4th of May-তে চেম্বার রয়েছে আসামের ডিব্রুগড়ে, সেখানে আপনি এস ঘোষালকে পাবেন। কলকাতার মানুষের জন্য 12 তারিখে মানে 12th of April, এই মাসের 12 তারিখে, আজ থেকে ঠিক 10 দিন পর, কলকাতা ল্যান্সডাউনে চেম্বার রয়েছে। এই চেম্বারটা বেসিক্যালি হচ্ছে ছুটির দিনে করা, অর্থাৎ সানডেতে করা। যেহেতু আপনারা ছুটির দিন, যাদের অন্যান্য দিন কাজ থাকে, অনেকে রবিবার ডিমান্ড করেন, এই জন্য মাসে 1 দিন করে একটা চেম্বার, মাসে 1 দিন করে সানডেতে
এই চেম্বার থাকবে, সেটা হচ্ছে ল্যান্সডাউনে। এবারকার চেম্বারে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা। স্পেশাল চেম্বার এটা কলকাতার জন্য, এবং সেটা সানডেতে হবে, অর্থাৎ যাদের অন্যান্য ওয়ার্কিং ডেতে কাজ থাকে তারা রবিবার আসতে পারেন কলকাতার এই চেম্বারে। সেটা আপনি আসতে পারবেন 12 তারিখে, 12ই এপ্রিল। আপনারা যারা লাইভ অনুষ্ঠান দেখেন তারা আপনারা ফেসবুকে গিয়ে দেখতে পারবেন এই প্রোগ্রামে। আগেও বলেছি যে আপনাদের দেখুন, এখন পাশাপাশি আইপিএল চলছে। হতে পারে যে আপনার বাড়ির কোনো সদস্য বা একাধিক সদস্য আইপিএল দেখছে, আর আপনার মনের মধ্যে ইচ্ছে হচ্ছে যে আপনার হাঁটুতে ব্যথা করছে, এনবিপি কি বলছে একবার আপনি শুনবেন, বা আপনার মেলাজমা হয়েছে, কোলাজমা হয়েছে, আপনি এনবিপি কি বলছে একবার শুনবেন। এখন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মাইন্ড কনসেপ্ট এটা রয়েছে, টিভি চালিয়ে দেখতে হবে। আর আপনার বাড়ির 3 জন ছোট সদস্য, তারা টিভিতে আইপিএল দেখছে। প্রথম কাজ হবে তাদের সঙ্গে গন্ডগোল, মারামারি করা, ঝগড়াঝাটি করা। সেটা আপনি করতে চাইবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই মোবাইলে যে ফেসবুক অ্যাপ রয়েছে, সেই ফেসবুক অ্যাপে আপনি ক্লিক করবেন, ওপরে সার্চ অপশান থাকে, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস লিখে যদি আপনি সার্চ করেন, আমাদের চ্যানেলের লোগো দেওয়া, এই যে উপরে যে লোগো রয়েছে আপনারা চেনেন, প্রায় 27 বছর ধরে আমাদের এই লোগো আপনি চেনেন, এই লোগোটা চলে আসবে। নিচে দেখবেন ক্যান্সেল লেখা রয়েছে, একপাশে সাবস্ক্রাইব লেখা রয়েছে। আপনি সাবস্ক্রাইব বাটনে টিপবেন, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেললেন। এবার এই চ্যানেলের সমস্ত লাইভ অনুষ্ঠান, যেমন আজকে লাইভ হচ্ছে, এই লাইভ অনুষ্ঠান আপনি ফেসবুকের মাধ্যমে আপনি ঘরে বসে আলাদা দেখতে পারেন। পুরো প্রোগ্রাম দেখতে পাবেন, পুরো প্রোগ্রাম আনইন্টারাপ্টেড, পুরো প্রোগ্রাম দেখতে, নট ফুটেজ, নট ক্লিপস, নট রিল, পুরো প্রোগ্রামটা দেখতে পাবেন। ইউটিউবে একইভাবে সেম প্রসিজিওরে আপনি এই যে আজকে যে রেকর্ডিং হয়ে গেল প্রোগ্রাম, এটা পরবর্তী যে কোনো সময় ইউটিউবে একইভাবে সিটিভিএন একেডি প্লাস এনবিপি আয়ুর্বেদের প্রোগ্রাম সার্চ করলে আপনি এই প্রোগ্রাম ইউটিউবে দেখতে পাবেন। একাধিক টপিকের উপর অনুষ্ঠান হয়, সবগুলোই দেখতে পাবেন। আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল রাতে আবার দেখা হবে এনবিপির অনুষ্ঠানে ঠিক রাত 9:30টায়। অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্যকে। নমস্কার।